আমার স্নেহধন্য ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব মানুষের মন গল্পটি নিয়ে। গল্পটি লিখেছেন বনফুল। তিনি একজন কথা সাহিত্যিক, নাট্যকার, কবি এবং চিকিৎসক। ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। বিষয় ও আয়তনে ক্ষুদ্র ছোট গল্পের জন্য তিনি বিখ্যাত। ছোট গল্প, উপন্যাস, নাটক, কবিতা ইত্যাদি সব ধরনের রচনাতেই তিনি সাফল্যের পরিচয় দিয়েছিলেন। আমরা প্রথমেই বনফুল সম্পর্কে জেনে নেব। বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেছিলেন 19শে জুলাই 1899। তার জন্মস্থান হচ্ছে বিহারের পূর্ণিমা জেলার মণিহারি নামক স্থানে। তার উল্লেখযোগ্য রচনাসমূহ হচ্ছে স্থাবর, জঙ্গম, মন্ত্রমুগ্ধ, হাটে বাজারে, কিছুক্ষণ, বিন্দু বিসর্গ, দৈরথ, ভীম পলশ্রী, শ্রী মধুসূদন ও বিদ্যাসাগর এবং ডানা। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার, জগত্তারিণী পদক এবং ভাগলপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। তিনি মৃত্যুবরণ করেছিলেন 9 ফেব্রুয়ারি 1979 সালে। অবশ্যই তোমাদের লেখক পরিচিতি যা যা বললাম সব কিছুই তোমাদের জানতে হবে এবং পড়তে হবে এমসিকিউ এর জন্য। এই গল্পটা যখন আমরা আলোচনা করব, এই গল্পটা আলোচনা করতে গিয়ে আমরা মোটামুটি 4টা বিষয় এখানে পাবো। প্রথমে আমরা দেখব মানব মনের যে বিপরীতমুখী আচরণ, বিজ্ঞান মনস্ক নরেশ ও ধর্মে বিশ্বাসী পরেশের যে উদারতা বা উদার মনোভাব, তাদের যে সন্তান বাৎসল্য এবং মানব মনের পরিবর্তন ও দ্বিচারিতা। মানব মনের বিপরীতমুখী আচরণ। আমরা এই গল্পটা যখন তোমাদেরকে পড়াচ্ছি এবং তোমরা বাসায় যখন পড়েছো তখন তোমরা দেখবে যে এখানে দুটো চরিত্র আছে, নরেশ এবং পরেশ। তো এখানে বনফুল কি বলেছেন দেখো। প্রথমেই নরেশ ও পরেশ দুইজনের সহোদর ভাই, কিন্তু এক বৃন্তে দুইটি ফুল, এই উপমা ইহাদের সম্বন্ধে খাটে না। আকৃতি ও প্রকৃতি উভয় দিক দিয়েই ইহাদের মিলের অপেক্ষা অমিলই বেশি। আচ্ছা, আমরা জানি যে যখন দুজন ভাই বা দুজন বোন আমরা কি তাদের মাঝে খুব বেশি মিল আশা করে থাকি, কিন্তু এখানে আমরা যে দুজন সহোদর ভাইয়ের কথা জানলাম, একজন হচ্ছে নরেশ এবং একজন হচ্ছে পরেশ, এখানে বনফুল প্রথমেই বলে দিয়েছেন যে তারা আকৃতি মানে শারীরিক যে আকৃতি এবং প্রকৃতি মানসিক দিক থেকেও তারা অনেকটাই আলাদা। তো নরেশ কি দেখতে কেমন? শ্যামবর্ণ, দীর্ঘ দেহ, খোঁচা খোঁচা চিরুনি সম্পর্ক বিরহিত চুল, মানে খুবই কম চুল, চুলের পরিমাণ খুবই কম, গোলাকার মুখ, তার দুটো বুদ্ধিদীপ্ত চোখ এবং পুষ্ট গোফের কথা আমরা জানি। আর অন্যদিকে পরেশ হচ্ছে দেখতে খর্বাকৃতি, ফর্সা, মাথায় কোকড়ানো বাবরি চুল, লম্বাটে মুখ, চোখে তন্ময় ভাব, গোফদারি কামানো, গলায় কণ্ঠি আর কপালে চন্দন। এই যে আমরা নরেশ এবং পরেশের শারীরিক বর্ণনা দেখলাম, তাতে কিন্তু আমাদের কাছে খুব স্পষ্ট যে তারা দুজনই আকৃতিগত দিক থেকে কতটা আলাদা। এরপর বনফুল আবার বলেছেন, মনের দিক দিয়ে বিচার করিলে দেখা যায় যে দুজনেই গোড়া, একজন গোড়া বৈজ্ঞানিক এবং আরেকজন গোড়া বৈষ্ণব। অত্যন্ত নিষ্ঠা সহকারে নরেশ জ্ঞান মার্গ এবং পরেশ ভক্তি মার্গ অবলম্বন করিয়াছেন। এর মানেটা কি? যে দেখো, আমরা আগে দেখেছিলাম যে আকৃতিগত দিক থেকে নরেশ এবং পরেশ কতটা আলাদা, এখন তারা প্রকৃতি মানে মানসিক দিক থেকেও তাদের যে ভিন্নতা সেটা বনফুল এখানে তুলে ধরেছেন। দেখো, নরেশ খায় কাটলেট আর পরেশ হচ্ছে নিরামিষভোজী। নরেশের আগ্রহ রিলেটিভিটি থিওরির প্রতি আর পরেশের আগ্রহ হচ্ছে যোগ ও রামায়ণের প্রতি। তার মানে এখানে আমরা দেখলাম যে নরেশ এবং পরেশ আকৃতি এবং প্রকৃতি উভয় দিক থেকেই তাদের মিলের থেকে অমিলটা অনেক বেশি। এই যে আমরা দেখলাম
নরেশ এবং পরশের যে ভিন্নতা, এই ভিন্নতা সত্ত্বেও দুজনের মধ্যে ঝগড়া বিবাদ হয় না বললেই চলে, বরং যার যার মতো নিজস্ব বিশ্বাস অনুযায়ী তারা নিজেদের কাজটা চালিয়ে যায়, একই বাড়িতে বসবাস করে। কেমিস্ট্রি এবং সংস্কৃতে MA পাশ করা নরেশ এবং পরেশ কেউই বিয়ে করেনি। তাদের ছোট ভাই তপেশ ও তার স্ত্রী মনোরমা কলেরায় মারা গেলে তাদের সন্তান পল্টুকে তারা নিয়ে আসে। এই নরেশ এবং পরেশ উভয়ই পল্টুকে খুব ভালোবাসে। এখন এই নরেশ আর পরেশের উদারতার একটা উদ্ধৃতি বনফুল যেটা গল্পে লিখেছেন আমি সেটা পাঠ করছি। পল্টু নরেশ ও পরেশ উভয়েরই নয়নের মণিরূপে বাড়িয়া উঠিতে লাগিল। নরেশ কিংবা পরেশ কেহই নিজেদের মতবাদ পল্টুর উপর ফলাইতে যাইতেন না। পল্টুর যখন যাহা অভিরুচি সে তাহাই করিত। নরেশের সঙ্গে আহার করিতে করিতে যখন তাহার মুরগি সম্বন্ধে মোহ কাটিয়া আসিত, তখন সে পরেশের হবিষ্যান্নের দিকে কিছুদিন ঝুঁকিত। কয়েকদিন হবিষ্যান্ন ভোজনের পর আবার আমিষ লোলুপতা জাগিলে নরেশের ভোজনশালায় ফিরিয়া যাইতেও তাহার বাধিত না। নরেশ এবং পরেশ উভয়ই তাহাকে কোনো নির্দিষ্ট বাঁধনে বাঁধিতে চাহিতেন না, যদিও দুইজনই মনে মনে আশা করিতেন যে বড় হইয়া পল্টু তাহার আদর্শই বরণ করিবে। দেখো, এই উদ্ধৃতির মাধ্যমে আমাদের কাছে খুব সহজেই স্পষ্ট হয়ে উঠছে বিষয়টা যে বিজ্ঞান মনস্ক যে নরেশ এবং পুরোপুরি ধর্মে বিশ্বাসী পরেশ, তারা কিন্তু মানসিক দিক থেকে অনেক উদার মনের অধিকারী। তারা দুজনেই পল্টুকে ভালোবাসছে, দুজনেই পল্টুকে নিজের সন্তানের মতো করে লালন পালন করছে, কিন্তু তাদের যে মতবাদ সেটা তারা কেউই পল্টুর উপর চাপিয়ে দিচ্ছে না। পল্টুর সেই স্বাধীনতা তারা দিয়েছে, যদিও মনে মনে তারা চাচ্ছেন যে এখন পল্টু ছোট আছে, পল্টু বড় হয়ে তাদের যার যার আদর্শ তারা বরণ করে নেবে। এই যে আমরা দেখলাম যে দুজন অবিবাহিত, কিন্তু তারপরও তারা তাদের যে ভাইয়ের ছেলে পল্টুকে কতটা আদরে মানুষ করছে। এখানে বনফুল কি বলেছেন যে পল্টুর বয়স 16 বছর, এইবার ম্যাট্রিক দেবে। সুন্দর স্বাস্থ্য, ধবধবে ফর্সা গায়ের রং, আয়ত চক্ষু। নরেশ এবং পরেশ দুইজনই সর্বান্তকরণে পল্টুকে ভালোবাসিতেন। এ বিষয়ে উভয়ের কিছুমাত্র অমিল ছিল না। এই পল্টু একদিন অসুখে পড়িল। নরেশ ও পরেশ চিন্তিত হইলেন। নরেশ বৈজ্ঞানিক মানুষ, তিনি স্বভাবতই একজন অ্যালোপ্যাথিক ডাক্তার লইয়া আসিলেন। পরেশ প্রথমটায় কিছু আপত্তি করেন নাই, কিন্তু যখন উপর্যুপরি 7 দিন কাটিয়া গেল, জ্বর ছাড়িল না, তখন তিনি আর স্থির থাকিতে পারিলেন না। নরেশকে বলিলেন, একজন ভালো কবিরাজ ডেকে দেখালে কেমন হতো। বেশ, দেখাও। কবিরাজ আসিলেন, 7 দিন চিকিৎসা করিলেন, জ্বর কমিল না, বরং বাড়িল। পল্টু প্রলাপ বকিতে লাগিল। অস্থির পরেশ তখন নরেশকে বলিলেন, আচ্ছা, একজন জ্যোতিষীকে ডেকে ওর কুষ্ঠিটা দেখালে কেমন হয়, কি বলো? এখানে আমরা কি দেখলাম? প্রথমে কিন্তু আমরা দেখেছি যে প্রচন্ডভাবে নরেশ এবং পরেশ পল্টুকে ভালোবাসে। তো এই যে তারা সন্তানের স্নেহ দিয়ে যে পল্টুকে বড় করছিল, সে যখন কি অসুস্থ হয়ে গেল, জ্বরে আক্রান্ত হলো, তখন কি হলো? নরেশ স্বাভাবিকভাবেই বিজ্ঞান মনস্ক মানুষ, তিনি একজন ডাক্তার নিয়ে আসলেন এবং পরেশ নিয়ে আসলেন কবিরাজ। তাতে কি হলো? জ্বর কিন্তু কমলো না, জ্বর আরো বাড়লো। যখন জ্বরটা বাড়লো তখন কি বললো যে কুষ্টি দেখার জন্য তারা একজন জ্যোতিষী নিয়ে আসলেন। স্বাভাবিকভাবেই দেখবে যে তোমরা যখন অসুস্থ হও তখন কিন্তু বাবা মা খুব অস্থির হয়ে যান। আমরা এই বিষয়টাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে পল্টুর অসুস্থতায় নরেশ এবং পরেশের যে সন্তানের প্রতি যে ভালোবাসা, যে অস্থিরতা, যে চিন্তা, এই বিষয়টাই কিন্তু এখানে স্পষ্ট হয়ে উঠছে। ডাক্তার বললেন টাইফয়েড, আর জ্যোতিষী বললেন মঙ্গল মার্কেশ রুষ্ট হয়েছে। সুতরাং কি হলো? একদিকে চললো অ্যালোপ্যাথিক চিকিৎসা আর অন্যদিকে চরণামৃত পান। তার মানে দুজন সর্বাত্মকভাবে চেষ্টা করছে যে কোনোভাবেই হোক, যে কোনো কিছুর সাহায্যেই হোক, পল্টু যেন সুস্থ হয়ে ওঠে। উদ্দেশ্য মানে একটা, যদিও পন্থাটা তাদের মাঝে ভিন্ন। এখন
দেখো এই যে তারা দুজন ভিন্ন উপায়ে তারা পল্টুকে সুস্থ করতে চাচ্ছে, তো এই বিপরীতধর্মী চিকিৎসায় কি হলো, পল্টু তো সুস্থ হলোই না, বরং পল্টুর অবস্থা আরো খারাপ হয়ে গেল। এখন যখন পল্টুর অবস্থা খুবই খারাপ, তখন নরেশ আর পরেশের যে মানসিক অবস্থান সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, মনের গতিবিধি তাদের পরিবর্তন হয়ে গেল। পরেশ তখন বলে ডাক্তার ডাকার কথা, ইঞ্জেকশন দেওয়ার কথা। আমরা কিন্তু দেখেছিলাম যে তখন পরেশ চায়নি যে পল্টুকে ইঞ্জেকশন দেওয়া হোক, কিন্তু যখন বারবার করে বিভিন্নভাবে চেষ্টা করার পরও পল্টু কোনোভাবে সুস্থ হচ্ছে না, তখন কিন্তু সে তার মানসিক পরিবর্তন ঘটেছে। কি ঘটেছে, যে সে তখন কি করছে, চরণামৃত রেখে সে চাচ্ছে যে ডাক্তার নিয়ে আসো, ইঞ্জেকশন দাও, তবু পল্টু সুস্থ হয়ে উঠুক। আর অন্যদিকে নরেশ কি করলো, পল্টুকে যে হচ্ছে ডাক্তার দেখাচ্ছিল, ইঞ্জেকশন দেওয়ার পক্ষে ছিল, তারা কি করলো, সে তখন সেই মানসিক অবস্থান থেকে সরে এসে সে তখন পল্টুকে চরণামৃত খাওয়ানোর জন্য চেষ্টা করতে থাকলো। তো সেটা আমরা বনফুলের লেখায় পেয়েছি। গভীর রাত্রি, হঠাৎ নরেশ পাশের ঘরে গিয়ে পরেশকে জাগাইলেন। ডাক্তারবাবুকে একবার খবর দেয়া দরকার, পল্টু কেমন যেন করছে। বলো কি? পল্টুর তখন শ্বাস উঠিয়াছে। উন্মাদের মতো পরেশ ছুটিয়া নিচে নামিয়া গেলেন ডাক্তারকে ফোন করিতে। তাহার গলার স্বর শোনা যাইতে লাগিল। হ্যালো, শুনছেন ডাক্তারবাবু? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার আর ইঞ্জেকশন দিতে আপত্তি নেই, বুঝলেন? হ্যালো, বুঝলেন? আপত্তি নেই, আপনি ইঞ্জেকশন নিয়ে আসুন, শিগগির আসুন, আমার আপত্তি নেই, বুঝলেন? এদিকে নরেশ পাগলের মতো চরণামৃতের ভাতটা পাড়িয়া চামচে করিয়া খানিকটা চরণামৃত লইয়া পল্টুকে সাধ্য সাধনা করিতেছেন। পল্টু খাও, খাও তো বাবা, একবার খেয়ে নাও একটু। তাহার হাত থরথর করিয়া কাঁপিতেছে, চরণামৃত কষ বাহিয়া পড়িয়া গেল। তার মানে কি, যে এত চেষ্টা, এত কিছুর পরও এই যে তাদের বিপরীতমুখী আচরণ সম্পর্কে আমরা জেনেছিলাম, একজন হচ্ছে মানে বিজ্ঞান মনস্ক, আরেকজন হচ্ছে পুরোপুরি ধর্ম বিশ্বাসী, কিন্তু পল্টুর প্রতি ভালোবাসার কাছে তারা হার মেনে তাদের কিন্তু এই মানসিক অবস্থার একটা পরিবর্তন ঘটেছিল। এই বিশাল পরিবর্তনে কি হয়েছিল, বিশাল এই পরিবর্তনটার পরে তারা কি করলো, যে পরেশ ডাক্তার ডাকার পক্ষে চলে আসলো, আর নরেশ কি করলো, চরণামৃত খাওয়ানোর পক্ষে চলে গেল, কিন্তু শেষ রক্ষাটা হয়নি, পল্টুকে কিন্তু বাঁচানো যায়নি। এই হচ্ছে মানুষের মন গল্প, যেটা বনফুল লিখেছেন। এই ছিল আমাদের মোটামুটি 4টা আলোচ্য বিষয়, যেটা তোমাদেরকে আমি বিশ্লেষণ করেছি। তো তোমরা আবার লেখক পরিচিতিটা পড়বে, গল্পটা আরেকবার ভালো করে পড়বে। একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো, উদ্দীপক, রবি ও শশী যমজ ভাই, কিন্তু ছোটবেলা থেকেই দুজনের স্বভাবের ভিন্নতা লক্ষ্য করা যায়। রবি পড়ালেখা করতে ও চুপচাপ থাকতেই বেশি ভালোবাসে, কিন্তু শশী পড়ালেখায় খুবই অমনোযোগী এবং সারাক্ষণ হই হুল্লোড় করে বেড়ায়। তবে দুই ভাইয়ের মধ্যে কোনো বিষয়ে কখনো মনোমালিন্য হয়নি। বড় হলেও উভয়ের চিন্তাধারার এই পার্থক্য রয়ে যায়। রবি হতে চায় চিকিৎসক আর শশী রাজনীতিবিদ। উভয়ের মধ্যে একটা বিষয়ে মিল ছিল, তা হলো জনসেবা করা। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, পাখির পৃথিবী নিয়ে বনফুলের বিখ্যাত রচনাটির নাম কি? যেটা তোমরা লেখক পরিচিতি পড়লে খুব সহজেই আনসার করতে পারবে। এরপর খ নাম্বার হচ্ছে, মনের দিক দিয়ে বিচার করিলে দেখা যায় দুইজনেই গোড়া। এই বিষয়টা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে 2 নাম্বারের জন্য। গ নাম্বার হচ্ছে, উদ্দীপকের রবি ও শশী মানুষের মন গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? প্রথমে তোমরা অবশ্যই বলবে যে রবি এবং শশী মানুষের মন গল্পের কোন চরিত্রটার প্রতিনিধিত্ব করছে, এবং সেটার ব্যাখ্যাটা অবশ্যই করতে হবে। ঘ নাম্বার হচ্ছে, উদ্দীপকটি মানুষের মন গল্পের সমগ্র ভাব ধারণ করে কি? তোমার মত দাও, তোমার মতে এই বিষয়টা কেমন সেটা তোমাকে বিশ্লেষণ করতে হবে। এই ছিল আমাদের মানুষের মন গল্প বাড়ির কাজ। তোমরা সবাই বাসায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।